জনগণনা নিয়ে এমনি অনেকে খুব টেনশনে রয়েছে, তার উপর এখন কেন্দ্রীয় সরকারের আবার একটা সার্ভে চলছে যেটা মানুষের টেনশনকে আরো কিছুটা বাড়িয়ে দিতে পারে। সেটা হলো ন্যাশনাল হাউস হোল্ড ইনকাম সার্ভে বা NHIS। আমি একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবে। কেন্দ্রীয় সরকারের কিছু কর্মীরা বাড়িতে বাড়িতে আসছেন, এসে কোনো একটা ফ্যামিলির আয় ব্যয়ের বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। যেমন পরিবারে টোটাল কতজন থাকে, এর ভেতর কতজন আয় করে, কতজন বাইরে থেকে আয় করে, পরিবারে যারা আয় করে তাদের সবার মিলিয়ে মোট কি রকম ইনকাম আছে এই পরিবারে, মানে যারা কাজ করে তাদের কাজের মাধ্যমে এই পরিবারে মোটামুটি কত টাকা আয় হয়। মেইন এই কাজের মাধ্যমে আয়ের পাশাপাশি এই পরিবারে অন্য কোনো দিক থেকে টাকা পয়সা আসে কিনা। যেমন অনেক ফ্যামিলি আছে যে অন্য কোথাও তাদের বাড়ি ভাড়া হিসাবে থাকতে দেয়, তো সেখান থেকে ভাড়া বাড়ি থেকে একটা আয় হয়। তো কোনো একটা পরিবারে ভাড়া বাড়ি থেকে আয় হয় কিনা। অনেকের ফিক্সড ডিপোজিট করা থাকে, সেখান থেকে মান্থলি একটা পেমেন্ট আসে। তো ওই রকম আদার্স কোনো ইনকাম হয় কিনা। পরিবারের মূল যে আয় তার পাশাপাশি ওই পরিবারে কোনো সাইড ইনকাম আছে কিনা, থাকলে তার পরিমাণ কিরকম। মোটামুটি সোজা কথা, একটা পরিবারে কোন কোন জায়গা থেকে আয় হয় আর তার পরিমাণ কিরকম সেটা জানতে চাইছে। এর পাশাপাশি ওই পরিবারে মোটামুটি মাসিক বা বার্ষিক খরচ কেমন, তার একটা সাধারণ প্যাটার্ন জানতে চাওয়া হচ্ছে। এক্স্যাক্টলি যে কি কি প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে এ নিয়ে এক্স্যাক্ট কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। ইন্টারনেটে আমরা প্রচুর ঘাটাঘাটি করেছি কিন্তু সেই রকম কোনো সোর্স পাইনি। এটা শুধুমাত্র যাদের বাড়িতে ওই কর্মীরা এসছেন তারাই এটা সম্পর্কে ভালো বলতে পারবেন। তো আপনাদের ভেতর কারোর বাড়িতে যদি এইরকম সার্ভে করতে গিয়ে থাকে তো কি কি প্রশ্ন করেছে কমেন্টে আমাদের একটু জানাবে। তো এক কথায়, একটা পরিবার সারা বছর ধরে বিভিন্ন জায়গা থেকে কেমন আয় করে আর মোট কেমন খরচা করে তার একটা ওভারঅল তথ্য নিতে চাওয়া হচ্ছে। এবার আপনি কিছু প্রশ্ন করার আগে আমি পুরোটা বলি, তারপর আপনার যা জিজ্ঞাসা আপনি কমেন্টে জানাতে পারেন। প্রথমে বলি, সরকার এই রকম ডেটা নিতে চাইছে কেন। দেখুন, সরকারের কাছে কিন্তু দেশের ওভারঅল ইনকামের একটা ডেটা রয়েছে, মানে ওই জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, দেশের জাতীয় আয়, এইরকম একটা ভ্যালু, একটা বড় ভ্যালু কিন্তু সরকারের কাছে রয়েছে। এছাড়া দেশে টোটাল কতজন লোক সেই হিসাবে সেই ডেটাটাও কিন্তু রয়েছে। এবার জাতীয় আয়কে যদি আমি ওই পপুলেশন বা জনসংখ্যা দিয়ে ভাগ করে দিই সেক্ষেত্রে আমার একটা ভ্যালু আসে যেটা দেশের প্রত্যেক ব্যক্তির গড় আয়। এবার এটা একটা ক্যালকুলেটেড ভ্যালু। এই ভ্যালুর সাথে আমাদের বাস্তবে আমরা যারা আয় ব্যয় করি তাদের ওই আয়ের কিন্তু বেশ অনেকটা পার্থক্য থেকে যায়। তো কোনো একটা ফ্যামিলি গড়ে অ্যাকচুয়ালি কত ইনকাম করে বা কত এক্সপেন্ডিচার করে তার একটা ওভারঅল ফিগার আউট তৈরি করার জন্যই এইরকম তথ্য নিতে চাইছে সরকার। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা নয়, সরকার এইরকম বক্তব্য দিয়েছে। অর্থনীতিতে একটা টার্ম আছে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। খুব সহজ ভাষায়, আমরা যে সমস্ত জিনিসপত্র কিনি সেই সমস্ত জিনিসপত্রের একটা লিমিট আছে, মানে দামের একটা লিমিট আছে, যে দাম এখান থেকে এই পর্যন্ত ভ্যারি করতে পারে। তো ওই দামগুলোকে একসাথে কম্বাইন করে একটা ইন্ডেক্স বলা হয়, সেটাকেই বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা মানে কোনো একটা প্রোডাক্টের জন্য কনজিউমারের কত পে করতে হবে সেটা ডিসাইড করা উচিত কোনো একজন কনজিউমার বা আমাদের মতন লোকজনের কেমন আয় হচ্ছে তার উপর। নর্মালি এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা তৈরি হতো ওই যে জিডিপি আর দেশের পপুলেশন থেকে ওই মাথা পিছু আয়ের একটা যে ক্যালকুলেটেড ভ্যালু আসছিল ওই ভ্যালুর রেসপেক্টে এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স নর্মালি তৈরি হয়। আরো বিভিন্ন কিছু ম্যাটার করে, তবে ওই প্রতি ব্যক্তি আয়টাকে ধরা হয়। এখন যেমনটা বললাম যে ওই প্রতি ব্যক্তি আয়ের সাথে অ্যাকচুয়াল প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক ফ্যামিলির আয়ের একটা বিস্তর পার্থক্য থাকে। এবার আমি যদি এই প্রত্যেক ফ্যামিলি বা প্রত্যেক ব্যক্তির এক্স্যাক্ট আয়ের একটা ডেটা পাই তাহলে তার হিসাবে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। এছাড়া ভারতে প্রচুর মানুষ কিন্তু দারিদ্রতা সীমার নিচে রয়েছে। তো আয়ের ওই ডেটাটা পেলে আমি ভারতের ওই দারিদ্রতা সীমার আমি এক্স্যাক্ট লেভেলটা পেয়ে যাব, ফলে দারিদ্রতা আমি একদম সঠিকভাবে মেজার করতে পারবো। এবার দারিদ্রতার কন্ডিশন আমি যদি অ্যাকচুয়ালি বুঝতে পারি যে কোথায় রয়েছে সেক্ষেত্রে সরকার ওই দারিদ্রতা কাটানোর জন্য নতুন করে বিভিন্ন স্পেশাল পলিসি আনতে পারবে। তো কোনো ব্যক্তি বা পরিবারের আয় এর যদি সঠিক ডেটা থাকে তাহলে তার উপর ভিত্তি করে এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাকে অ্যাডজাস্ট করা যাবে। দেশের যে দারিদ্রতা সেটা কাটানোর জন্য স্পেশাল কোনো পলিসি বা স্কিম আনা যাবে। এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গাতে
দেশে বিভিন্ন রকম পলিসি আনার জন্য এই ডেটাটাকে ব্যবহার করা যেতে পারে, আর এর জন্যই এই ডেটা নেওয়া হচ্ছে, এই রকমটাই সরকারের বক্তব্য। এবার কিছু প্রশ্ন আছে যে এই সার্ভেটা এখন চলছে, মানে কতদিন ধরে চলবে? দেখুন, সার্ভেটা 1 বছর ধরে হওয়ার কথা। এই 2026 সালে গত এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই সার্ভেটা শুরু হয় এবং এটা চলবে আগামী বছর 2027 সালের 31শে মার্চ পর্যন্ত। এবার এই সার্ভের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেন্সাসে যেরকম প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য নেওয়া হচ্ছে, এই সার্ভের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া হবে না। কোনো একটা নির্দিষ্ট এরিয়া থেকে বিভিন্ন রকমের ফ্যামিলি, মানে ধনী, দরিদ্র, মাঝারি, বিভিন্ন রকম শ্রেণীর পরিবার নিয়ে অল্প কিছু পরিবারের তথ্য একটা নির্দিষ্ট এরিয়া থেকে নেওয়া হবে। যেমন আমি বারাসাত এরিয়াতে থাকি, তো বারাসাত এরিয়ার ব্যাপারে যদি বলি, বারাসাতে হয়তো সবকিছু মিলিয়ে 40,000 ফ্যামিলি থাকে। এবার এর ভেতর বিভিন্ন রকমের ধনী, দরিদ্র, মাঝারি আয়ের পরিবার, এদের সবাইকে মিলিয়ে হয়তো 50-60টা বাড়িতে গেল, 50-60টা বাড়িতে গিয়ে র্যান্ডামলি 50-60টা বাড়িতে গিয়ে এইরকম বিভিন্ন ডেটা কালেক্ট করে নিয়ে এলো। বারাসাত থেকে যে রকম উঠবে, এর পাশাপাশি বিভিন্ন শহর বা গ্রাম থেকেও এইরকম বিভিন্ন ডেটা নেওয়া হবে। যেমন অশোকনগর থেকে নেওয়া হবে, হাবড়া থেকে নেওয়া হবে, বেড়াচাপা থেকে নেওয়া হলো, ব্যারাকপুর থেকে নেওয়া হলো, বসিরহাট, হাসনাবাদ, এইরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডেটা স্যাম্পেলের মাধ্যমে তৈরি করা হলো। এই জন্য এটাকে বলা হয় স্যাম্পেল সার্ভে। যে সার্ভের ক্ষেত্রে সমস্ত বাড়িতে না গিয়ে কিছু সিলেক্টেড জায়গাতে যাওয়া হয়, র্যান্ডামলি সিলেক্টেড কিছু জায়গাতে যাওয়া হয়, সেই সার্ভেগুলোকে বলা হয় স্যাম্পেল সার্ভে। তো এই NHIS টা একটা স্যাম্পল সার্ভে। এবার এটা কার বাড়িতে যাবে এটা আগে থেকে কিন্তু এক্স্যাক্টলি কিছু বলা যায় না। ওই কেন্দ্রীয় সরকারের কর্মীরা র্যান্ডামলি যার বাড়িতে খুশি চলে যেতে পারে। তো এই ব্যাপারটা হলো। এবার এর পিছনের আমি আরো কিছু তথ্য আপনাকে বলি। 2026 সালের এপ্রিল মাস থেকে তো এই সার্ভেটা শুরু হয়েছে, তবে এর আগেও কিন্তু এই সার্ভের জন্য একটা ছোট্ট ট্রায়াল হয়েছিল 2025 সালে আগস্ট মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গাতে এই সার্ভেটা করা হয়, ট্রায়াল বেসিসে করা হয়। তবে মেইন 6টা জায়গাকে ফোকাস করা হয়: দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর। এই 6টা এরিয়ার প্রত্যেকটাতে 2টো করে শহর আর 2টো করে গ্রামের ভেতর বিভিন্ন পরিবারে গিয়ে এই ডেটাটা কালেক্ট করা হয়। তবে সমস্যা হলো যে এই সমস্ত জায়গায় যে যে ফ্যামিলিতে যাওয়া হয়েছিল, তাদের বেশিরভাগই এই সার্ভেতে তাদের ডেটা দিতে অনিচ্ছা প্রকাশ করে। অর্থাৎ বেশিরভাগ ফ্যামিলি তাদের কেমন আয় বা ব্যয় হয় সেই সম্পর্কে কোনো তথ্য ওই আধিকারিকদের দিতে চায়নি। ফলে এই ট্রায়ালটা খুব একটা সাকসেসফুল হয়নি, আর এর জন্য এই সমস্ত ডেটাও খুব একটা ভালোভাবে তৈরি হয়নি। তো যাই হোক, পরে এই 2026 সালের এপ্রিল মাস থেকে এই সার্ভেটা আবার চালু হয়েছে। অনেকেই বলছেন যে এখানেও বেশিরভাগ ফ্যামিলি তাদের আয় ব্যয়ের সঠিক তথ্য দিতে চাইবেন না। সঠিক তথ্য দেওয়া তো দূরের কথা, তাদের আয় ব্যয়ের কথা তারা হয়তো ডিসক্লোজই করতে চাইবেন না। আর এটা খুব স্বাভাবিক, কোনো একটা পরিবারে কত আয় ব্যয় হচ্ছে সেটা কিন্তু অন্য কাউকে তারা বলতে বাধ্য নন। যদিও ওই পরিবারে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সরকার চাইলে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খতিয়ে দেখতে পারে যে তাদের কেমন আয় বা ব্যয় আছে। তো সেটা একটা ইনডাইরেক্ট প্রসেস, সেদিকে আমি যাচ্ছি না। এই সার্ভেতে বলা হয়েছে কেউ যদি নিজের ইচ্ছায় তার ফ্যামিলির আয় বা ব্যয়ের তথ্য দিতে চায়, সেক্ষেত্রে নিয়ে নেওয়া হবে। এবার এটা কি বললাম, ইচ্ছুক কোনো কর্মী আমার বাড়িতে এসে যদি আমার এই রকম সার্ভে করতে চায়, সেক্ষেত্রে আমি আমার পরিবারের তথ্য তাদেরকে চাইলে দিতেও পারি, চাইলে নাও দিতে পারি। তারা কিন্তু আমাকে ফোর্স করতে পারবে না, এটা কিন্তু ইচ্ছার ব্যাপার। ওই সরকারি কর্মীরা আমার বাড়িতে এলো, আমি যদি তথ্য দিতে না চাই তাহলে তারা আমার বাড়ির সাপেক্ষে রিমার্কসে দিয়ে রাখবে যে নট উইলিং টু ডিসক্লোজ ইনকাম অর এক্সপেন্ডিচার। এখন দেখা যাক যে এই সার্ভেটা কতদূর সাকসেসফুল হয়। আর আপনাদের কারোর বাড়িতে যদি এই সার্ভেটা হয়ে থাকে তাহলে সেই সম্পর্কে বিস্তারিত একটু কমেন্টে জানাবেন। এবার 2026 সালে এই সার্ভেটা হচ্ছে, 2025-এ ট্রায়াল হয়েছে। এটা কিন্তু ভারতে প্রথমবার এইরকম ইনকাম সার্ভে করা হচ্ছে। তবে এর আগে আরো 4-5 বার এইরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা ট্রায়াল স্টেজেই নষ্ট হয়ে যায়। ফুল ফ্লেজেড পুরো ইন্ডিয়া জুড়ে সার্ভে হয়নি। এর আগে 1955, 1959, 1964, 1969, 70 এই সময় গিয়ে এই হাউস হোল্ডের ইনকাম সার্ভে করার একটা ট্রায়াল উঠেছিল, কিন্তু মানুষজন খুব একটা কোঅপারেট করেনি, ফলে ওটাকে ওই ট্রায়াল স্টেজেই নষ্ট করে দেওয়া হয়। এবার আপনি বলতে পারেন যে ভারতে এখন না হয় এরকম হচ্ছে, অন্য কোনো দেশে কি এরকম হয়েছে বা পরবর্তীতে হবে? দেখুন, অন্যান্য বিভিন্ন দেশেও এই সার্ভেটা হয়েছে বা মাঝে মধ্যে হয়। যেমন কানাডা, আমেরিকা,
ইউকে, এই সমস্ত যে ডেভেলপড কান্ট্রিগুলো আছে সেগুলোতে মাঝে মধ্যে এই ইনকাম সার্ভেটা হয়। এছাড়া ওই শ্রীলঙ্কা, বাংলাদেশ, চায়না, মালয়েশিয়া এই সমস্ত বিভিন্ন দেশেও এই সার্ভেটা হয়। এটা নিয়ে কিন্তু আমি কনফার্ম না, এক জায়গাতে আর্টিকেলে দেখেছি, সেই হিসাবে আপনাকে বললাম। তো এইটা হলো। এরপর যদি বলেন যে এই সার্ভেটা কে কন্ডাক্ট করাচ্ছে, এই সার্ভেটা কন্ডাক্ট করাচ্ছে একটা মন্ত্রণালয় বা মিনিস্ট্রির আন্ডারে, সেটা হলো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা এমওএসপিআই। এই যে এইখানে লিখে রেখেছি, এই মন্ত্রণালয় বা মিনিস্ট্রির আন্ডারে একটা ডিপার্টমেন্ট বা অফিস রয়েছে যেটাকে বলা হয় এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, বা একটা অথরিটি বলতে পারি। এনএসও এই অথরিটিটাই নর্মালি এই সার্ভেটা কন্ডাক্ট করাচ্ছে। ভারত জুড়ে যে কোনো সার্ভে হোক না কেন, সেটার পিছনে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওই এমওএসপিআই আর এনএসও এদেরই ইনভলভমেন্ট থাকে। এই এনএসও আগে একটা নাম ছিল এনএসএসও, অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। পরবর্তীকালে ওই ডিপার্টমেন্ট বা ওই অফিসটা বা ওই অথরিটির নাম হয়ে যায় এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস। তো যাই হোক, এই ন্যাশনাল হাউস হোল্ড ইনকাম সার্ভে নিয়ে ওভারঅল একটা ধারণা আপনাকে দিলাম। এবার এর সাথে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এরপরে অন্য আরো একটা ভিডিওতে।